दिल दीवाना बिन सजना के माने ना। दिल दीवाना बिन सजना के माने ना। ये पगला है समझाने से समझे ना। নমস্কার, আমি স্বপন। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে, যে বিষয়টা ধরুন প্রায় 50 বছর পরই থেকে হয়, আগেও হতে পারে, তবে পৌরত্বে বৃদ্ধ বয়সে এই রোগটা হতে পারে, সেই নিয়ে একটু আলোচনা করি আপনাদের সঙ্গে। আশা করি সকলে ভালো আছেন। আমার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা থাকলো আমার সাবস্ক্রাইবারদের, ফলোয়ার্সদের, আমার সকল ফেসবুক বন্ধুদের এবং শুভানুধ্যায়ীদের। এই রোগটার যেটা নাম, সেই রোগটার নাম হচ্ছে, খুব বিদ্যুতের নাম, তবে রোগটা কিন্তু খুব সাংঘাতিক। এটা সাধারণত ওই ডায়াবেটিসের মতো ঠিক মানে নিরাময় হয় না। রোগের কিছুটা কমতি হতে পারে বা বসে হয়তো থাকে, সেই ওষুধ খেতে হয়, যেটা নাম হচ্ছে আলজাইমার্স। আলজাইমার্স একটা দিবস সারা পৃথিবীতে পালিত হলো মহালয়ার দিন, 21 সেপ্টেম্বর 2025 সাল, 21 সেপ্টেম্বর 2025। সেলিব্রেটেড দ্য ডে অফ আলজাইমার্স ডিজিজ। এটার ব্যাপার হচ্ছে যে মানে মানসিক স্মৃতিভ্রংশ, ভুলে যাওয়া। হয়তো আপনি কোনো কাজে বেরিয়েছেন, পরিচিত রাস্তা, বাড়ি থেকে হয়তো বেশি দূর নয়, 200-300 মিটার দূরে গেছেন বাজারে, ব্যাস আপনি ভুলে গেলেন বাড়ির রাস্তা, আপনি খুঁজে পাচ্ছেন না, মনে নেই কোন রাস্তা, চলে গেছেন অন্যদিকে। বা একটা জিনিস খাবার কথা হয়তো সেটা খাননি, মনে নেই খেয়েছেন কিনা। কলমটা কোথায় রেখেছেন, মানি ব্যাগটা কোথায় রেখেছেন, কিছু মনে আসছে না। একই বলে অ্যালজাইমার্স। মানে বয়সকালে সব ভুলে যাওয়ার যে উপসর্গ বা ডিমেনশিয়া, তার চেনা রূপ অ্যালজাইমার্স। অ্যালজাইমার ওষুধের সম্পূর্ণ আরোগ্য নেই ঠিকই, কিন্তু হাত ধরলে ভরসা আছে, সে ওই চিকিৎসায়। ডিমেনশিয়া এটা খুব খুব দুর্ভাগ্যজনক একটা রোগ। যদি যাদের হবে বা যাদের হয়, তার এবং তার পরিবারের খুব কষ্টদায়ক। এই চিকিৎসা করাতে গেলে খুব কষ্ট হয়, এবং যিনি এটাতে ভোগেন আর তিনিও ভোগেন, এবং তার সঙ্গে তার সেবা যত্ন যারা করেন তারাও ভোগেন। জানি না ঈশ্বর কেন এই ধরনের রোগ দেন। মস্তিষ্কের নিয়ম হলো ইউজ ইট অর লুজ ইট। ডিমেনশিয়া রোগীদের যদি পছন্দের কাজ সব দায়িত্বে যুক্ত রাখা যায়, তবে মস্তিষ্ক সক্রিয় থাকে, অবনতির গতি ধীর হয়। বা তাদের কোনো কাজকর্মে যদি ব্যস্ত রাখা যায়, বা নিজেরা যদি কোনো ব্যস্ত থাকেন কোনো কাজে, তাহলে এই রোগটা মোটামুটি বেশি দূর বৃদ্ধি পেতে পারে না, বাড়তে পারে না। নাহলে এই রোগের পরিণতি সত্যি খুব খারাপ। দেখেছি আমি অনেককে, খুব কষ্ট লাগে, দুঃখ লাগে খুব। আর ওই বৃদ্ধ বয়স, যে বয়সে শক্তি থাকে না কোনো কিছু করার মতো, একদম রিটায়ার লাইফ বা পৌরত্বের শেষ সীমাটায়, যে যদি এরকম ধরনের রোগ কারোর হয়, কষ্ট তো লাগবেই। শুধু তাই না, তার সেবা যত্ন করা
তাকে ঠিকমতো করে ওষুধপত্র খাওয়ানোটা, সেটার ক্ষেত্রেও যদি আয়া রেখে দেন গভর্নেন্স, তার একটা বাড়তি খরচা আছে এবং সেটা ঠিক নিজের মতো করে করতে পারবে কি না, তারও একটা প্রশ্ন আছে। আর যদি বাড়ির লোক একটু ট্রেনিং প্রাপ্ত শিখে নিতে পারে, তাহলে কাজটা সে প্রিয়জনের জন্য করতে পারবে, দেখাশোনার জন্য এই ধরনের রোগীদের। আর সেটাও খুব কষ্টদায়ক, খুব ধৈর্য সহকারে করতে হয়, জানেন। তা দেখুন, এই যে ডিমেনশিয়া একক রোগ নয়, একগুচ্ছ উপসর্গের সমষ্টি। আর সবচেয়ে বেশি দেখা যায় আলঝাইমার ডিমেনশিয়া। সহজে বললে মস্তিষ্ক হলো বিশাল গ্রন্থাগার, আর যেখানে স্মৃতি, জ্ঞান, ভাষা, বিচার শক্তি সব সাজানো থাকে লাইব্রেরি বইয়ের মতো আলমারিতে যেরকম থাকে সাজানো। এই ডিমেনশিয়ায় সেই গ্রন্থাগারের তাকগুলো ধীরে ধীরে এলোমেলো হয়। প্রথমে নতুন কিছু মনে রাখা কঠিন হয়, তারপর পুরনো স্মৃতি ঝাপসা হয়, পরিচিতির মুখ চিনতে সমস্যা হয়, কথা জুড়তে, শব্দ বাঁচতে বা সিদ্ধান্ত নিতে অসুবিধে হয়। কারোর কারোর আচরণ বদলে যায়, আর মেজাজ অস্থির হয়ে পড়ে, ঘুম এবং খিদের ব্যাঘাত ঘটে, বারবার স্ট্রোক মানে মস্তিষ্কে রক্তক্ষরণ যাকে বলে হওয়ার ফলে, বা পার্কিনসন্স নামক একটি নার্ভের রোগ থাকলেও ডিমেনশিয়া হতে পারে। রোগটা বাড়লে ন্যূনতম দৈনন্দিন কাজ, যেমন জামা পরা থেকে শুরু করে খাওয়া দাওয়া, টয়লেট যাওয়া, স্নান, সব কিছুতেই অন্যের সাহায্যের প্রয়োজন হয়। এমনকি এইসব কিছু করার যে তাগিদ, ইচ্ছে রোগী অনুভব করেন না। খুব ক্রিটিক্যাল সিচুয়েশন, ফলে তিনি যেমন বিভ্রান্ত এবং হতাশ হন, আর পরিবারও ভয় পায়। সবই কত রকম অবস্থা, তো ভয় পাওয়ারই কথা। আর ফলে তিনি যেমন বিভ্রান্ত এবং হতাশের সঙ্গে পরিবারও যে ভয় পায়, তার ফলে তারা কি হয় জানেন, ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত হয়। আর তাই ডিমেনশিয়া একজনের নয়, গোটা পরিবারের জীবন এবং জীবনযাত্রার অপ্রীতিকর পরিবর্তন আনে। স্বাভাবিক কথা ব্যাপারটা। একজন ডিমেনশিয়া রোগী যদি পরিণতি হয়, কখন কি করছে না করছে, তার সঙ্গে তার সুস্থ সেবা শুশ্রূষাকারী পরিবার পরিজন, নিজের লোক, তারও বিভ্রান্ত হয়ে যায় এই পরিণতি দেখলে, ভয় পেয়ে যায়। ভয় পাওয়াটা অবশ্য কথা। আর তাই ডিমেনশিয়া রোগের এই যে একজনের নয়, এই গোটা জীবনটা বা জীবনযাত্রায় অপ্রীতিকর পরিবর্তন শুধু নিজের জন্য নয়, পরিবারের মধ্যেও আসে। মানে একটা হারমোনিক্যাল জীবন চলছিল, সকালবেলা এই কাজ, তারপরে দুপুরে এই কাজ, তারপরে বিকেলবেলা এই কাজ, সেগুলোর মধ্যে সব বিশৃঙ্খল হয়ে যায়। রোগী এবং রোগীকে যে সেবা শুশ্রূষা করছেন তারা, পরিবার পরিজন বা গভর্নেন্স তো ট্রেন, সে হয়তো ততটা বিভ্রান্ত হয় না, কিন্তু যারা বাড়িতে রেখে চিকিৎসা করাচ্ছেন তাদের পক্ষে খুব ক্রিটিক্যাল সিচুয়েশন হয়। আর আরেকটা কি জানেন, যে সেক্ষেত্রে পরিস্থিতিগত বোঝাপড়াই সচেতনতার প্রথম ধাপ। কারণ রোগটা ওষুধে না সারলেও পরিবার বা পরিচর্যাকারী ঠিক ও প্রশিক্ষিত যত্নের মাধ্যমে রোগীর জীবন যদি সহজ এবং মর্যাদাপূর্ণ করে তোলা সম্ভব, তাহলে কিছুটা ভালো ফল পাওয়া যায়। ডিমেনশিয়া কমানো বা সারানোর ওষুধ নেই, তবে বেশ কিছু ওষুধ আছে যাতে এই রোগের গতিকে ধীর করা যায়, উপসর্গ কমানো যায়, ফলে কোয়ালিটি অফ লাইফ যত সম্ভব ভালো রাখা যায়।
আর যেটা দেখা যায় আর কি, যে পরিবারের কারো ডিমেনশিয়া হলে পরিবারই ভেঙে পড়ে, একদম ওই ক্যান্সার রোগের মতো। কিন্তু ভেঙে পড়লে তো হবে না, এই ভেঙে পড়াটা থেকে মানসিক শক্তি একটা আনতে হবে। তাই এইসব ভাবলাম যে এই রোগটার বিষয়টা আপনার সঙ্গে শেয়ার করা দরকার। অনেকে ভাবেন কি জানেন, যে যেহেতু ওষুধের সম্পূর্ণ আরোগ্য নেই তাই কিছু করার নেই মনে হয়, শেষ হয়ে গেল সব। না না, এই ধারণাটা ঠিক নয়, এই ধারণাটা ভুল। ডিমেনশিয়ার চিকিৎসা মানে শুধু বড়ি খাওয়া নয়, তার চেয়েও বড় হচ্ছে বিষয় কি জানেন, যত্ন। আক্রান্ত মানুষটিও আমাদের মতো অনুভব করেন, দুঃখ পান, ভালোবাসা চান, আঘাত বোঝেন এবং তার আবেগ কাজ করে, আত্মসম্মান বোধ থাকে এই রোগীর। আর তাই তাদের প্রতি মুহূর্তে মর্যাদা এবং সম্মান দেওয়া খুব জরুরি। খিটখিটে করলে, বিরক্ত হলে হবে না, হিতে বিপরীত হয়ে যাবে। আর যিনি যতটুকু পারেন ততটুকুই করুন। বাড়ির লোকদের কথা বলছি, শাড়ির আঁচল গুটিয়ে রাখা, গাছে জল দেওয়া, পুরনো গান শোনা, এই যে মস্তিষ্কের একটা নিয়ম আছে, একে মানে মোটামুটি বলা হয় কি জানেন, একে বলা হয় যে ইট ইট অর লুজ, ইট ইট অর লুজ। মানে ইট মানে ব্যবহার না করলে তার ক্ষমতা দ্রুত হারিয়ে যায়। তাই যদি তাদের পছন্দের কাজ, শখ, ছোট ছোট দায়িত্বে যুক্ত রাখা যায়, তবে মস্তিষ্কটা মোটামুটি সক্রিয় থাকে। এক কথা হচ্ছে যে মস্তিষ্কটাকে যদি আপনি সক্রিয় রাখতে পারেন, তাকে ব্যস্ত রাখা যেতে পারে, বা নিজে যদি ব্যস্ত থাকেন, সেই বোধ শক্তিটা যদি থাকে, তাহলে রোগটা দমে যাবে, রোগটা বিস্তার লাভ করবে না। আর আরেকটা হচ্ছে যে তাদের আমাদের জীবনে টেনে আনা নয়, আমাদেরকে তাদের জীবনের ছন্দে ঢুকে পড়া দরকার। রোগীর জীবনে আমাদের আসা উচিত, তারা আমাদের কাছে কি করে আসবে? এতে রোগীর জানেন মানে স্বস্তি পান, আর পরিবারও নতুন ভারসাম্য পায়। ডিমেনশিয়া মূলত প্রবীণ বয়সে দেখা যায়, আর প্রবীণদের বেশিরভাগই বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগে ভোগেন। এ তো থাকি, বয়স হলে বয়সজনিত কিছু কিছু রোগ তো থাকেই, কমন ডিজিজ থাকেই। আর যেমন ধরুন দীর্ঘস্থায়ী রোগ যেগুলো প্রবীণ বয়সে হয়, অধিকাংশ মানুষের কথা, সকলের হয়তো নয়, যারা ব্যায়াম করেন, এক্সারসাইজ করেন, তারা তো ঠিক আছে, এরকম সংখ্যা খুব কম। এই যে প্রবীণদের বা বার্ধক্যজনিত রোগ যেটা হয়, যেমন ধরুন যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বাতের ব্যথা, কোষ্ঠকাঠিন্য বা অন্য শারীরিক সমস্যা আছে, তাদের সেগুলো নিয়মিত চিকিৎসা এবং পরীক্ষা চালানো দরকার। অতিরিক্ত ব্যথা, ঘুমের ব্যাঘাত বা অপুষ্টি ডিমেনশিয়াকে জটিল করে তোলে। তাই যথাসময়ে ওষুধ, পুষ্টিকর খাবার, পর্যাপ্ত জলপান, আর নিয়মিত ঘুম এবং হালকা ব্যায়াম, এই যে রোগীর মানসিক এবং শারীরিক স্থিতি বজায় রাখতে সাহায্য করে এগুলো। সামাজিক বন্ধনও জরুরি। পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা, পরিবারের সবার সঙ্গে সময় কাটানো, আর অ্যালবাম দেখে পুরনো স্মৃতিগুলো ঝালিয়ে নেওয়া, তাদের মনে এই কাজগুলো করতে হবে। জানি না এগুলো কতটা করা সম্ভব। আর এইগুলো যদি পুরনো জিনিসগুলো যেভাবে যেগুলো বললাম, তাহলে কী হয় জানেন তো, একটা উৎসাহ জাগায়। যিনি অ্যালজাইমারের বা ডিমেনশিয়ার ভুগছেন বা রোগী, তাদেরকে যদি এই কাজে ব্যস্ত রাখা যায় ধৈর্য সহকারে, তাহলে তাদের মনে একটা উৎসাহ জাগে, মস্তিষ্কে রক্তটা চলাচল করে, মস্তিষ্কটা
চালু থাকে, তাহলে রোগটা মানে জাঁকিয়ে বসতে পারে না। এটা একটা মানে খুব শিক্ষণীয় ব্যাপার। এটার জন্য কিছুটা ট্রেনিংয়ের প্রয়োজন, জানা দরকার। আর যদি ধৈর্য ধরে তাদের সঙ্গে গল্প করি বা গল্প তাদের শুনি, ভুলগুলো রাগ না করে যদি তাদের ভালোবাসা দিই, তবে তারা একাকিত্বে ডুববেন না। একাকিত্ব রোগটা খুব খারাপ, নিঃসঙ্গতা, মানুষ ম্যাড হয়ে যায়, পাগল হয়ে যায়। ডিমেনশিয়ার যত্ন বিলাসিতা নয়, রোজ ভালোবাসা এবং দায়িত্বের একটা প্রকাশ। আর যখন যত্নের ভার সবসময় পরিবারের কাঁধে এসে পড়ে, দেখা যায় যে যিনি দিনরাত পাশে থাকেন সেই কেয়ার গিভার, যাকে গভর্নেন্স বলে, আয়া নয়। মানে আয়া কথাটা এখন এর মানে যে জিনিসের নামটা মডিফাই হয়েছে, কেয়ার গিভার। বেশিরভাগ ক্ষেত্রে জানেন এই কেয়ার গিভার একটা পেশাদার, আর নিজেই ক্লান্ত, অবসাদগ্রস্ত এবং অসুস্থ হয়ে পড়েন এই কেয়ার গিভাররা। তাদের ডিউটি কিন্তু এটা তাদের পেশা। তো তারা এই অ্যালজাইমার রোগীর সেবা করতে করতে তারা নিজেরাও ক্লান্ত হয়ে যায়, অবসন্ন হয়ে যায়, আর পারেন না বা পারছেন না মনে হয়। এই এক মানে নিদারুণ জটিল পরিস্থিতি একটা সৃষ্টি হয়। আরেকটা হচ্ছে দেখুন যে এই যে একে বলে কি জানেন, যে কেয়ার গিভার বার্ন আউট। যিনি যত্ন করছেন, পেশাদার, আয়া বলুন বা গভর্নেন্স বলুন বা কেয়ার গিভার বলুন, তাদের এই অবসন্নতা বা এই যে একটা অলসতা আসে কাজ করতে করতে, মানসিক বিষণ্ণতা, তাদেরকে বলা হয় কেয়ার গিভার বার্ন আউট। সত্যি এরকম একটা রোগীর পিছনে এইভাবে ঠিক টাইম টু টাইম যত্ন সহকারে আর ধৈর্য সহকারে সেবা নেওয়া রোগীকে, এটা মুখের কথা নয়, খুব কষ্টদায়ক। আর কি হয় জানেন, ডিমেনশিয়া আক্রান্ত মানুষকে সব সময় সামলানো এবং নিজের কাজকর্ম, সামাজিক জীবন এবং মানসিক ভারসাম্য বজায় রাখাটা একটা বিরাট চাপ। মনে রাখতে হবে যে কেয়ার গিভার সুস্থ থাকলে রোগী কিন্তু ভালো থাকবে, আর কেয়ার গিভার যদি গন্ডগোল করে ফেলে তাহলে মুশকিল। এটা হচ্ছে কথা। তাই কেয়ার গিভারের কে নিজেকে সুস্থ থাকতে হবে, নাহলে কিন্তু অ্যালজাইমার রোগীটাকে আপনি সুস্থ করে তুলতে পারবেন না, হিতে বিপরীত হয়ে যাবে। আর একটা কথা কি, এই যে কেয়ার গিভার, তাদেরও বিশ্রাম, আনন্দ, যত্ন দরকার। আমাদের সমাজে ডিমেনশিয়া নিয়ে খোলাখুলি কথা কম হয়, ফলে কেয়ার গিভাররা প্রায়শই একা বোধ করেন। তারাও ঠিকমতো কারো কাছে সহযোগিতা পায় না, হয়তো পয়সার জন্য কাজটা তারা করে ঠিকই। এই নীরবতা ভাঙা জরুরি, কারণ রোগীর পাশে দাঁড়াতে হলে যিনি যত্ন নিচ্ছেন, দেখুন যিনি যত্ন নিচ্ছেন, প্রথমে তার খেয়াল রাখা অপরিহার্য। ডিমেনশিয়া রোগীদের পরিচর্যা অন্য রোগীদের থেকে একদম আলাদা। এক্ষেত্রে রোগীকে বোঝা, তার সঙ্গে ঠিকমতো আচরণ করা, অনেক ক্ষেত্রে রোগীর অপ্রীতিকর আচরণ সামাল দেওয়া যায়, ইত্যাদি ইত্যাদি বিষয়ের ঠিক জ্ঞান আর দৃষ্টিভঙ্গি, প্রশিক্ষণ এবং ধৈর্য না থাকলে উপযুক্ত পরিচর্যা ও সেবাদান করা যায় না, প্রায় অসম্ভব হয়ে যায়। তো কেয়ার গিভার যে পয়সার বিনিময়ে আপনার রোগীকে সেবা করবে, তাদের কাজটাও কিন্তু খুব সহজে নয়। তারাও মাঝে মাঝে অবসন্ন হয়ে যেতে পারে, ক্লান্ত হয়ে যেতে পারে। সেজন্য ঘরের লোকদেরকে, তাদেরকেও কিছুটা ভালো ব্যবহার করে তাদের মানসিকতাকে ঠিক রাখতে হবে, যেন তারা কখন নিঃসঙ্গতা বোধ না করে। এরকম নয় যে তাকে আমি পয়সা দিচ্ছি মানে সে যা ইচ্ছা তাই করবে, আমার দেখার দরকার নেই। এটা কিন্তু ঠিক নয়। এটা হচ্ছে কথা, এটা হচ্ছে একটা মানবিকতা।
কেয়ার গিভারকে যেমন আপনি পয়সা দিচ্ছেন, পরিবারের লোকজনও তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ও যখন যেটা চাইছে তখন সেটা আপনাকে দিতে হবে। এরকম মানসিকতা রাখলে চলবে না, তাকে আমি পয়সা দিচ্ছি আর সে নিজে সব করে নেবে। এই ক্ষেত্রে কিন্তু সেটা হলে ওই কেয়ার গিভার যে যত্ন নিচ্ছেন রোগীকে, হয়তো পয়সা নিচ্ছেন ঠিকই তার পেশাগত কারণের জন্য, তো যে কাজে উনি আছেন তাতে যদি তিনি মানসিক শান্তি তার না হয়, কারণ তারও যদি ঠিকমতো ঘুম না হয়, চাপ যদি তার মনে হয় খুব বেশি হচ্ছে, তার জন্য তিনি ওই রোগীর পক্ষে এটা খুব বিপজ্জনক, খুব খারাপ লক্ষণ হবে। এটা হচ্ছে একটা বিষয়। আর যার জন্য আর একটা গুরুত্বপূর্ণ দিক কি জানেন, যে ডিমেনশিয়া রোগীদের গৃহভিত্তিক পরিষেবা, কারণ এই রোগের পরিচর্যা এবং যত্নের একটা বড় অংশ হচ্ছে বাড়িতেই হয়। তাই প্রশিক্ষিত চিকিৎসক এবং নার্স যদি নিয়মিত বাড়ি গিয়ে রোগীকে দেখেন, ফলো আপ করেন, ওষুধ ঠিক আছে কিনা খেয়াল রাখেন, পরিবারের সদস্যদের হাত ধরে যদি শেখান যে কীভাবে যত্ন নিতে হবে, তাহলে কিন্তু অনেক সুসংগতভাবে এই রোগীদের চিকিৎসা এবং পরিষেবা প্রদান করা সম্ভব হবে। পরিবারের লোকেরও কষ্টটা লাঘব হবে। সবসময় ডাক্তার বা নার্স এসে সেবা করতে পারবে না, অর্থেরও ব্যাপার থাকে, তাদেরও সময়ের ব্যাপার থাকে, আর নিজের মানসিক একটা বিশ্রামেরও ব্যাপার থাকে। যদি পরিবার এইভাবে একটু শিখে নেয় রোগীর সেবাদানকারীর কাছ থেকে বা নার্স বা ডাক্তারের কাছ থেকে, আর যদি পরিবার কয়েকজন যদি পালা করে যদি সেই তার পরিবারের অ্যালজাইমার রোগী বা ডিমেনশিয়া রোগী যদি সেবা করেন, তাহলে কিন্তু জানেন অর্থ খরচাটাও কম হয়, কষ্টটাও লাঘব হয়, দুশ্চিন্তাটাও অনেক কমে যায়, আর রোগী মোটামুটি একটা ভালো জায়গায় থাকে। আর তাই মানে যেটা মোটামুটি দেখা গেছে আর কি, যে রোগীকে অ্যালজাইমার রোগীটা সম্পূর্ণ কিন্তু আলাদা। এটা আপনার ওই প্যারালাইসিস হয়ে গেছে, তার মলমূত্র পরিষ্কার করে দিচ্ছি, বা ম্যাসেজার এসে ম্যাসাজ করে দিয়ে যাচ্ছে, 1 ঘন্টা করলো কি 2 ঘন্টা করলো, টাকা নিয়ে চলে গেল। ঠিক এটা কিন্তু ঠিক সেটা নয়। এই অ্যালজাইমার পেশেন্টের ক্ষেত্রে আপনাকে প্রায় 24 ঘন্টা সময় দিতে হবে, লক্ষ্য নজর রাখতে হবে, তাকে খুশিতে রাখতে হবে, তাকে একটু গান শোনাতে হবে। সে আপনার রেকর্ডিং গান থাকুক বা নিজে যদি গান জানেন ভালো, অ্যালবাম কিছু দিতে হবে যেন সে অ্যালবামগুলো নিজে নিজে উল্টে পাল্টে দেখতে পারে। বা কখনো হয়তো হাত ধরে নিয়ে গেলেন, যদি আপনার ছাদে বাগান থাকে বা আপনার বাড়ির লনে যদি বাগান থাকে, সেখানে গিয়েও আপনি তাকে হাত ধরে গাছে জল দেওয়া, মাটি কোপানো দেখাতে পারেন বা করাতে পারেন। আপনি নিজে করছেন, সে দেখছে, কিছুটা মানসিক প্রশান্তি এই রোগীরা পায়। এটা হচ্ছে একটা বিষয়, খুব লেন্দি প্রসেস, খুব ক্রিটিক্যাল সিস্টেমের মধ্য দিয়ে যেতে হয়। আর তাই সরকারি উদ্যোগের সঙ্গে সঙ্গে প্রয়োজন বেসরকারি স্তরে, স্বেচ্ছাসেবী স্তরে এবং সর্বোপরি সাধারণ মানুষের স্তরে পদক্ষেপ গ্রহণ। আসার কথা কি জানেন, যে আমাদের রাজ্যে বেশ কিছু সংগঠন, যেমন মেডিকেল কলেজের জেরিয়াট্রিক সুপার স্পেশালিটি বিভাগ, ARDS, এগুলো বলে রাখছি আপনাদের সুবিধার জন্য, ইন্ডিয়া ডিগনিটি ফাউন্ডেশন, বাজবো হিলিং টাচ ফাউন্ডেশন, আর আপনার জেরিয়াট্রিক সোসাইটি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ শাখা, রামকৃষ্ণ মিশন, বিদ্যা মন্দির, বোস হাউস ক্যাম্পাস, এই যে প্রভৃতি আপনার অত্যন্ত সদর্থক ভূমিকা পালন করছে ডিমেনশিয়া রোগীদের চিকিৎসা সেবা, গৃহভিত্তিক পরিষেবা, ডে কেয়ার সেন্টার, পরিচর্যাকারীদের বিশেষ প্রশিক্ষণ আর প্রশিক্ষিত বাহিনী গঠন করছে এরা। এইসব নানারকম ইত্যাদি ক্ষেত্রে এই যে সংগঠনগুলোর নাম করলাম, এরা কিন্তু কাজ করে যাচ্ছে। এটা একটা আশার কথা। তাই কখনো ভাববেন না
ডিমেনশিয়া রোগীরা হোক বা তার পরিবারের লোকেরা যারা তার পরিষেবা করছেন, যে আপনারা কিন্তু একা নন, আপনাদের পাশে এরা আছেন, এই সংগঠনগুলো আছেন। তারপরে দেখবেন থাকতে থাকতে আপনি সব রাস্তাগুলো চিনে যাবেন, তখন আর ভয় পাবেন না বা মানসিকতা আপনার ডাউন হওয়ার জায়গা থাকবে না। এরই পাশাপাশি প্রতিরোধের কথা ভাবতে হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ল্যান্ডসেট রিপোর্টে বলা হয়েছে যে জীবনের বিভিন্ন পর্যায়ে 14টি ঝুঁকি আছে। এই 14টি ঝুঁকি যদি নিয়ন্ত্রণ করলে প্রায় 45% ডিমেনশিয়ার বিপদ কমানো যায়। এর মধ্যে রয়েছে কি কি জানেন? অসাক্ষরতা, ডিপ্রেশন, মানে অসাক্ষরতা, ডিপ্রেশন, উচ্চ কোলেস্টেরল, শ্রবণ শক্তি হ্রাস, মস্তিষ্কে আঘাত, শারীরিক নিষ্ক্রিয়তা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ওজন বেড়ে যাওয়া, হঠাৎ ওজন বেড়ে যায়। আর দেখুন, আর অতিরিক্ত মদ্যপান, দৃষ্টিশক্তি কমে যাওয়া, সামাজিক বিচ্ছিন্নতা এবং দূষিত বাতাসে বসবাস করা, এইগুলো হচ্ছে এইগুলো যদি আপনি প্রতিরোধ শুরু করতে হবে অনেক আগে থেকে। ভালো জায়গায় থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এগুলোর জন্য আপনাকে ব্যবস্থা নিতে হবে যাতে ডায়াবেটিসটা কম থাকে। নিয়ন্ত্রিত খাওয়া দাওয়া, জীবনযাপন আপনার করতে হবে। এইসব রোগের জন্য, এইসব রোগের সঙ্গে দেখুন আলঝাইমার রোগীর একটা সম্পর্ক আছে। তাই আমি আপনাদের সঙ্গে এটা একটু খোলাখুলি আলোচনা করলাম। আলঝাইমার অনেক বাড়িতে আছে রোগী, জানেন, হারিয়ে যায়। বৃদ্ধ পিতা, বৃদ্ধ মা হয়তো তার ছেলে মেয়েটাকে ভালোবাসেন, পুত্রবধূ বা নাতি নাতনি, স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য এই ঘর থেকে বেরিয়ে যান, খুঁজে পাওয়া যায় না, ডায়েরি করা হয়, উদ্ভ্রান্ত হয়ে যান, কখন চট করে ঘর থেকে বেরিয়ে যায়, অনেকে খোঁজ রাখতে পারেন না কাজের চাপে, কেউ তো অফিস যাচ্ছেন, কেউ তো সংসারের কাজে ব্যস্ত, হুট করে বেরিয়ে যান। এবার কোথায় গেছেন তিনি নিজেও জানেন না, যিনি গেছেন, অ্যালজাইমার পেশেন্টের কথা বলছি। তিনি হাতটান একটা জায়গা থেকে আরেকটা জায়গা, মানে অনেক দূর চলে যান, অনেক ডিস্টেন্সে চলে যান হাঁটতে হাঁটতে, নিজের অজান্তে। হয় পরিবার পরিজন তখন চিন্তায় পড়েন, তখন সেই স্থানীয় লোকেরা যদি তাকে জিজ্ঞেস করেন, তিনি বলতে পারেন না যে তিনি কোথায় থাকেন। এই রোগটার এই একটা খুব খারাপ দিক আছে, ব্ল্যাক সাইড। ভুলে যান, বলতে পারেন না, নিজের নামটা বলতে পারেন না, বাড়ির কথা বলতে পারেন না, বাড়ির ঠিকানাটা বলতে পারেন না, কোথায় থাকেন, সব কিছু তার স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যায়। খুব খুব কষ্টদায়ক ব্যাপার, জানেন। আর সেই জন্য এই রোগটা, মানে যদি আপনি কেবল বয়স হলেই নয়, এইগুলো আপনি সুস্থ যখন থাকবে তখন আপনাকে এগুলো প্রতিরোধ করা উচিত। এর জন্য অ্যালজাইমার যে হলেই যে করতে হবে তা নয়। ধরুন হঠাৎ ডায়াবেটিস ধরা পড়েছে, চিকিৎসা করাতে হবে আপনাকে, নিয়ম নীতি মানতে হবে। আপনার যদি পড়াশোনা থাকে আপনি ওষুধটা পড়তে পারবেন, বা কোনো লিফলেট দেখে পড়তে পারবেন, ডাক্তারের প্রেসক্রিপশন মতো পড়তে পারবেন। সেই জন্য সাক্ষরতার খুব দরকার। এই যে ঝুঁকির কথাগুলো বললাম, তার মধ্যে অসাক্ষরতার কথাটা আমি কিন্তু বললাম। তাই জানেন যে বিশ্ব জুড়ে 21শে সেপ্টেম্বর প্রত্যেক বছর, যে এবছর তো মহালয়ার দিনে 21শে সেপ্টেম্বর হয়েছে 2025 সাল, তা প্রতি বছরে 21শে সেপ্টেম্বর বিশ্বের বার্তা হলো আস্ক অ্যাবাউট ডিমেনশিয়া, অর্থাৎ ডিমেনশিয়ার বিষয়ে প্রশ্ন করুন, জানুন, সচেতন হন,
নিঃসংকোচে নির্দ্বিধায়। তাহলে আপনাদের বা যার আলজাইমার হয়েছে তার পক্ষে, তার পরিবারের পরিজনের পক্ষে অনেক সুবিধা হয়, ভালো হয়। জানি না তো কখন কার জীবনে এইসব অভিশাপ নেমে আসে, তাই প্রার্থনা রাখি সকলে যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এইটুকুই আশা আমিও করি আর প্রার্থনা করি সকলের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এইটুকু। আবার কোনো এই ধরনের অজানা কিছু তথ্য নিয়ে আপনাদের কাছে আসবো। আরেকটা অনুরোধ করি যে অনুগ্রহ করে একটু লাইক, শেয়ার, ফেসবুক একটু ফলো, আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই শুরু করেছি, সেটাতে একটু সাবস্ক্রাইবটা করে দেবেন, একটু উৎসাহ পাই, আর কিছু নয়। ঠিক আছে, আজ এখানেই, এইটুকু পর্যন্ত। টাটা, বাই বাই।